স্বাগত জানাই সকলকে কাট্টু কথার আরেকটা এপিসোডে। সর্বপরিচিত স্বনামধন্য অভিনেত্রী অনামিকা সাহাকে আজকে আমরা পেয়ে গেছি। চলুন জেনে নিই ওনার জীবনের আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল কিছু গল্প। আমাদের সৌভাগ্য যে আমরা আজকে তোমাকে পেয়েছি। না না, তা নয়, কাট্টু কথা, এটা আমার মনে হচ্ছে কথা কেটে দাও। কথা যেটা মনের থেকে আসে শুধু সেগুলো বলবে। হ্যাঁ, তার মানে অন্য কথা সব কেটে কেটে দাও। দাও। এই তো, নামটা ভারী সুন্দর, কাট্টু কথা। আর আমি এলাম, হ্যাঁ যার জন্য এলাম, সৌভিক। হ্যাঁ, মানে ও একটা ছবি করেছিল আচ্ছা এবং যে প্রডিউস করেছিল হ্যাঁ সে আমার ক্লাসমেট ছিল আচ্ছা। এবং স্কটিশে আমরা পড়তাম। তারপরে স্টার থিয়েটারের একটা নাটক, প্রথম নাটকে জয়েন করেছিলাম। আচ্ছা। সেখানে ও আর আমি একসঙ্গে অভিনয় করেছিলাম। আচ্ছা তো ও যখন প্রডিউসার হয়ে, সৌভিক ডিরেক্টর হয়ে আমার কাছে এলো, তখন ও বলল, আমি চিনতে পারিনি ওকে। ও বলাতে আমি বললাম, ও আচ্ছা, এত বছর পর। তো ছবিটা ভালোই হয়েছিল, খুব ভালোভাবে বানিয়েছিল, ছবিটা রিলিজও করেছে। আচ্ছা দিদি, তোমাকে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি, তোমার কাজ আমরা এতদিন ধরে দেখেছি। তোমার ছোটবেলাটা থেকে একটু শুরু করি। তোমার খুলনাতে জন্ম? না না, আমার যশোরে। আচ্ছা, যশোরে তোমার জন্ম। আচ্ছা, হ্যাঁ। তো সেখান থেকে ইন্ডিয়াতে আসা। দেখো, ওটা হলে একটা রামায়ণ মহাভারত হয়ে যাবে। হ্যাঁ, সেটা করতে গেলে আমি অনেক জায়গায় ইন্টারভিউতে আমি বলি, আমি বাংলাদেশ থেকে এসে এখানে ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম। উল্টোডাঙাতে থাকতাম, ওখানকার দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে। সেখান থেকে তখন হায়ার সেকেন্ডারি হয়নি, স্কুল ফাইনাল পাস করে আমি প্রি ইউনিভার্সিটি পড়ার জন্য ভিক্টোরিয়াতে জয়েন করি। সেখানে ভিক্টোরিয়া থেকে প্রি ইউনিভার্সিটি পাস করে যখন স্কটিশ আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হই, ভর্তি হয়ে বাংলায় অনার্স নিয়ে আমার গুড লাক হলো, ওই যে বলে না এখানে লেখা থাকে বোধহয়, ওখানে তখন প্রফেসর ছিলেন কেয়া চক্রবর্তী। আচ্ছা, ওই অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী নাম শুনেছ? নাম শুনেছি। হ্যাঁ, বিশাল বড় অভিনেত্রী, মানে ওনাদের তুলনা হবে না। আর এখনকার ছেলেমেয়েরা ভাবতেও পারবে না যে কী দরের অভিনেত্রী ছিলেন। কিন্তু উনি আমাদের স্কটিশের প্রফেসর ছিলেন। আচ্ছা, যেমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, উনি প্রফেসর ছিলেন। তো ওখানে একটা নিয়ম ছিল যে স্কটিশে যারা ভর্তি হবে নতুনদের ওয়েলকাম করা, আর পুরনো থার্ড ইয়ার থেকে যারা বেরোবে তাদের ফেয়ারওয়েল দেওয়া। সেটা নিয়ে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কলা মন্দিরে হবে। তো কেয়া চক্রবর্তী বলে পাঠালেন যে নতুন যারা, তাদের ভেতর থেকে 5 জন মেয়ে আমার সঙ্গে দেখা করবে। তো স্কটিশের একটা হল ঘর আছে, ওই হল ঘরে আমাদের সবাইকে ডেকে বললেন যে কার কার শ্যামা করা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো শ্যামা যার যার করা আছে হাত তোলো। তো আমি ছোটবেলা থেকেই আমার মা আমার নাচ শিখিয়েছিলেন, তো আমি হাত তুলেছি যথারীতি। তো উনি ওখান থেকে এই 5টি মেয়েকে চুজ করে বললেন, বিটি বিল্ডিং আছে একটা স্কটিশে, ওখানে বললেন যে পরের দিন সকাল 11টায় আমরা যেন ওখানে যাই। উনি সবাইয়ের কাছ দেখে যাকে ওনার ভালো লাগবে তাকে উনি নেবেন। তো এইবার আমরা গেছি এবং গিয়ে ওই যে কপালে লেখা আবারও বলতে হয়, তো ওখানে আমাকে উনি সিলেক্ট করলেন শ্যামা করার জন্য। তখন আমার এতখানি চুল মাথায়। তো শ্যামা রিহার্সাল করে শ্যামা কলা মন্দিরে যেদিন হয় এইটা অনুষ্ঠানটা, সেই দিন শ্যামা হয়ে গেছে। তো আমি চুলের এরকম মালাটা খুলতে খুলতে ঢুকছি, আমার এক বন্ধু কলেজের, মানে কলেজে গিয়েই আলাপ হয়েছে, তো ও বললো কি জানিস, বাইরে একজন ভদ্রলোক তোকে না খুঁজছে, বললো যেই শ্যামা করেছে তাকে একটু পাঠিয়ে দেবে। তো ধুতি পরা, হেমন্ত মুখার্জির মতন শার্ট পরা। আমি বললাম, আমার ধুতি পরা, হেমন্ত মুখার্জির শার্ট পরা, গিয়ে দেখি তো আমার তো কেউ চেনা নেই। গিয়ে দেখলাম কালো মতন এক ভদ্রলোক, 6 ফিট 2-3 ইঞ্চি লম্বা হবে। তো
তো আমি বললাম আপনি আমায় খুঁজছেন? বললো হ্যাঁ, তুমি শ্যামা করেছো? আমি বললাম হ্যাঁ। বললো তুমি সিনেমা করবে? বাট করে এইটা বলেছে। তখনও পর্যন্ত আমি সিনেমা দেখিনি। মানে আমাদের বাংলাদেশের বাবা মা এবং ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি, সিনেমা আমার দাদা বলেছিল কলেজে ঢুকবে, ঢুকে তারপর সিনেমা সিনেমা দেখার দেখবে। পারমিশন। তো আমি কলেজে ভর্তি হয়ে আমি একটাই উত্তম সুচিত্রার বই, ওই শ্রী সিনেমা হল হাতিবাগান, ওটাকে আমি দেখেছি। আচ্ছা। আর তখন যত ম্যাগাজিন বেরোতো, নবকল্লোল, তারপরে সিনেমা জগৎ, তারপরে এরকম বিভিন্ন রকম ম্যাগাজিন বেরোতো সিনেমার। তো সেই ম্যাগাজিনগুলো আমার ওই বন্ধুটা আমাকে দেখাতো। ও ভীষণ ক্রেজি ছিল সিনেমায় নামবে বলে। ও প্রতিমা নাম ছিল এবং ফর্সা মানে খুব সুন্দর প্রতিমার মতোই দেখতে। হ্যাঁ, তো তখন ও ওইগুলো আমি এই পাতা উল্টে উল্টে দেখেছি উত্তম কুমার, সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, এইসব দেখেছি। আর বাড়ি থেকে ছোটবেলা থেকেই শুনেছি যে আমার রং চাপা মেয়েকে বিয়ে দেওয়া খুব ঝামেলার ব্যাপার হবে, ছেলে পছন্দ করবে না, রং চাপা। সেই জন্য আমার মায়ের মনে খুব দুঃখ, যার জন্য আমার মা যে মেয়ের বাড়ানোর জন্য কি বলে গ্রেডেশন, যাতে মেয়েকে আমার মেয়ে সব পারে, নাচতে জানে, গান গাইতে পারে, লেখাপড়া জানে, ঘরের সংসারের কাজ জানে, এগুলো বললে ভালো পাত্র পাওয়া যাবে। ওই জন্য আমার মা এই সবগুলো শেখাতেন। তো আমার মনের মধ্যে ওটা ঢুকে গেছিল যে আমার রং ময়লা, আমার তখন আমি ভাবলাম এই লোকটা নিশ্চয়ই বদমাস, সিনেমার অ্যাপ্রোচ করছে আবার। রং ময়লা বা সিনেমা হয় নাকি, বাড়িতেই কেউ পছন্দ করে না আর এখানে সিনেমায় নামিয়ে দিচ্ছে আমাকে। তো আমি ভাবলাম, আমি তখন বললাম আপনি একটু দাঁড়ান, আমি গিয়ে ওই মেয়েটিকে বললাম, আমার বন্ধুকে, তুই যা, তুই গিয়ে কথা বল, তোর তো খুব ইচ্ছে সিনেমায় নামানোর, উনি এসছেন সিনেমায় নামাবে বলে, দেখ আমাকে কি করে সিনেমায় নামাবে। তো আমি একটু পরে মেয়েটা ফিরে এসে বলছে না রে, তোকেই দরকার বলছে। তখন আমি ছুটে গিয়ে ভদ্রলোককে বললাম আপনি কেন বিরক্ত করছেন, আমাকে দিয়ে কি করে সিনেমা হবে বলুন তো, আমি কি করে সিনেমা করব, আর সিনেমায় যা যা লাগে আমার তো তা নেই। তখন ভদ্রলোক বলল যে সিনেমায় কি লাগে তুমি জানো? হ্যাঁ জানি, রং ফর্সা দরকার, সুন্দরী দরকার, না হলে তো সিনেমায় নেবে না। তখন বলল, হেসে ফেললেন, বললেন যে ও আচ্ছা আচ্ছা তাই, শোনো তোমার বাড়িতে কে কে আছে, বাবা মা দাদা, আচ্ছা ঠিক আছে আমি গিয়ে কথা বলবো। আমাদের সরোজ দে ডিরেক্টরের নাম, প্রোডাকশন হাউস হচ্ছে অগ্রগামী। আমি তো এসব কিছুই বুঝতেই পারছি না। তো তাদের একটা নতুন ছবি অ্যানাউন্স করেছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের নেকি অবলম্বনে সাথী ছবিটার নাম। তো এই নেকি চরিত্রটা যে, তার একটু রংটা চাপা, চোখ দুটো খুব সুন্দর আর লম্বা চুল। তো আমাকে খুঁজতে বলেছে, নতুন মেয়ে দরকার। তো তোমাকে আমি এখানে দেখে আমার মনে হলো, সেই জন্য বলছি তোমাকে আমার ডিরেক্টরের কাছে নিয়ে যাব। আমি বললাম আমি বলতে পারবো না, আমার বাড়ি থেকে পারমিশন দেবে কিনা। ওই পর্যন্ত কথা হয়ে গেছে। হয়ে আমার কলেজ শুরু হয়ে গেছে। একদিন আমি ওই 2-3টে নাগাদ বেরোচ্ছি, হঠাৎ দেখি উনি এদোর সামনে দাঁড়িয়ে বললেন, এই যে শোনো শোনো, তুমি বাড়িতে বলেছিলে। আমি বললাম না, কিন্তু আমি বলেছিলাম আমার দিদিকে। দিদিকে বলতে দিদি বলল, আরে যা সিনেমায় নামিস না নামিস, ভদ্রলোককে আমার বাড়িতে ডেকে নিয়ে আয়, শুটিং তো একদিন দেখাতে পারবি। হ্যাঁ, আবার দিদি ভীষণ সিনেমা পাগলা। তো তখন আমি ওই ভদ্রলোককে, উনি দেখা করলে আমি বললাম যে আমার দিদির বাড়িতে চলুন, দিদির সঙ্গে কথা বলুন। আর দিদির বাড়িতে গেলে আমার দিদি ওই কথা বললো, হ্যাঁ কালকেই চলুন। একটা ট্যাক্সি করে আমরা ইন্দ্রপুরের স্টুডিওতে গেলাম। এইবার ইন্দ্রপুরের স্টুডিওতে আমার তো ভাল লাগছে না, বিশ্বজিৎ আর রাজশ্রী বসু একটা ছবি, ছবিটার নামটা মনে পড়ছে না, যে রাজশ্রী প্রচণ্ড নাম করেছিল, মোহনবাগানের মেয়ে, হিট ছবি ছিল। ও বিয়ে করে কানাডায় চলে যায় ছেড়ে দিয়ে। তো ও ছবির শুটিং চলছিল। তো আমার ভাল লাগছে না,
আমার আমি একটু পরে বললাম যে দিদিকে বললাম, দিদি আমি একটু বাইরেটা ঘুরে দেখে আসবো। তখন ওই ভদ্রলোক বললেন, ঠিক আছে যাও, কিন্তু কেউ নাম ঠিকানা জিজ্ঞেস করলে তুমি বলবে না, কারণ এখানে সব লোক ভালো হয় না। বললাম ঠিক আছে। এইবার বাড়িতে এসে আমি তো জামা পড়া, তখন তো আমার বয়স 17, কলেজ হ্যাঁ ফার্স্ট ইয়ারে first year ভর্তি college, হয়েছে। হ্যাঁ। তো তখন আমি দাঁড়িয়ে আছি, এক ধুতি পরা ছোটোখাটো এক ভদ্রলোক, কালীবাবু তার নাম, পরে আচ্ছা। জানতে পারলাম প্রোডাকশন কন্ট্রোলার। আচ্ছা। উনি এসে আমাকে বলছেন, এই যে তুমি কি এখানে শুটিং করছো? হ্যাঁ। আমি বললাম না। হ্যাঁ। তা কোথায় এসেছো? আমি বললাম ওই যে ওইখানে শুটিং হচ্ছে, ওখানে। বললো তুমি একা এসেছো? আমি বললাম না, আমার দিদি আছে। তখন বলছি, ও আচ্ছা, তো তুমি সিনেমা করো? আমি বললাম না। করবে সিনেমা? আমি চুপ করে রয়েছি। তখন বলছে, তোমার নাম কি? এবার ওই ভদ্রলোক বলে দিয়েছেন যে এখানে নাম ঠিকানা বলবে না, এখানে লোক ভালো না, ভয় না। আমি মনে মনে ভাবছি, এই রে নাম ঠিকানা বলতে তো বারণ করে দিয়েছে, বলা যাবে না তাহলে। তা আমি অনেকক্ষণ এরকম চুপ করে আছি। ভদ্রলোক বলছে, এ কি রে বাবা, এত বড় মেয়ে তুমি তোমার নাম বলতে পারছো না? হ্যাঁ, আরে বাবা তোমার কি নাম নেই? তুমি কি অনামিকা? হ্যাঁ। আমি ভাবলাম, কিছু না বুঝে বললাম হ্যাঁ। বললো অনামিকা কি? এবার সাহাটা তো আমি বদলাতে পারছি না, কি বলবো। আমি বললাম সাহা। ও অনামিকা সাহা। এই বলতে বলতে এক ভদ্রলোক এলেন, দেখতে শুনতে ভালো এরকম। তার নাম হচ্ছে সব্যু ব্যানার্জি। তিনি বম্বে থেকে এখানে এসছেন, একটা ছবি করবেন। তো আমাকে দেখে ওনার মনে হয়েছে যে যে চরিত্রটা উনি ভাবছেন হিরোইন, কিন্তু সেটা এঁকে যায়। আচ্ছা। তখন উনি বললেন যে আপনি, তখন আমি বললাম যে আমি কিছু বলতে পারি। এই বলতে বলতে আমার দিদি আর ওই ভদ্রলোক চলে এসছেন। তো আমার দিদি বললেন, ঠিক আছে আপনারা বাড়িতে আসুন, আমার বাড়িতে কথা বলবো। তো এইবার আমি খুব শর্টে বলছি, ওই ভদ্রলোকরা আমাদের বাড়িতে এলেন এবং আমার দিদি বলল, তুই বলবি 7 দিন দিদির বাড়িতে থাকছিস, বাড়িতে কেউ জানতে পারবে না, কর না একটা কর, তারপর করিস না। হ্যাঁ, আমার দিদির খুব ইচ্ছে। তো বলতে আমি বললাম যে ধরা পড়ে গেলে মা কিন্তু যা মারবে আমাকে। বললো কিচ্ছু হবে না, আমি সব ঠিক করে নেবো, আমি তোকে নিয়ে যাবো শুটিং। এই করে করে 7 দিন, পরের সপ্তাহ থেকে মানে ওই সিনেমার শুটিংটাই হয়েছিল। হ্যাঁ, ওই ছবিটার নাম ছিল আশার আলো। আচ্ছা। এইবার তখন নিয়ম ছিল মেট্রো সিনেমার এই লম্বা যে ইয়েটা ছিল, হ্যাঁ ওইখানে সব হোর্ডিং পড়তো, মানে সিনেমার সব। এখন তো সব উঠে গেছে। এই ছিল, সেইখানে এত বড় একটা মুখ আমার দিয়েছে। এইবার আমার দাদা এসে হঠাৎ বলছে, এই তোদের, তুই কাউকে চিনিস অনামিকা সাহা বলে? আমি বললাম না তো, আমি ভয় পেয়ে গেছি। তখন বলছে, না এরকম একটা সিনেমার একটা ছবি দেখলাম ধর্মতলায়, তো তোর মতন খানিকটা মুখটা, নামটা দেখলাম অনামিকা সাহা। আমার তো ধক ধক করছে বুকের মধ্যে, ধরা পড়ে যাবো। অনামিকা সাহা শুনেও বুঝতে পারেনি? না, অনামিকা কি করে বুঝবে, আমার নাম তো অন্য। নাম কি? নাম উষা। ও হ্যাঁ, ওই জন্যই তো তুমি কি অনামিকা? আমি বললাম হ্যাঁ, নামটা তো মিথ্যে, উষা। আচ্ছা আচ্ছা। সেই জন্য অনামিকা দেখে, কিন্তু ওই পোস্টারের ওই ছবিটা দেখে মনে হচ্ছে যে আমার বোনের মতো, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা। করতাম, কিন্তু সন্দেহ হয়ে গেছে। আমার দিদির কিছু গ্যারাকল আছে, ওকে দিয়ে এইসব করিয়েছে কিনা। রাধা পূর্ণ প্রাচীতে রিলিজ করেছে ছবিটা, আমার দাদা গিয়ে ছবিটা দেখেছে, দেখে তো আমাকে দেখতে পেয়েছে। মার কাকে বলে, আমার মা এমন মার মেরেছিল, সাঁড়াশি দিয়ে মানে রক্ত বার করে দিয়েছিল শরীরের। এবং আমার দিদির সঙ্গে সম্পর্ক শেষ, দিদির বাড়িতে যাওয়া বন্ধ, সমস্ত বন্ধ করে দিল।
তারপর আমি ছেড়ে দিয়েছি ফার্স্ট ইয়ার থেকে। মানে ওই একটা ছবি করে অফ? হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, দিয়ে এই রাস্তাঘাটে আর যখন টিউশন করতাম সন্ধেবেলায়, তখন আমি যাচ্ছি, তো ওই আশার আলো ছবিটার পাবলিসিটি অফিসার, ওনার নাম ছিল তাপস ব্যানার্জি। আচ্ছা। ওনার সঙ্গে হঠাৎ দেখা, আমাকে বলছে, ও মা তুমি কোথায় গেলে, তা অত সুন্দর ছবি করলে, অত ভালো অভিনয় করলে, তুমি আর করো না সিনেমা টিনেমা? আমরা না, আমার বাড়িতে খুব মেরেছে, আমাকে সিনেমা করতে দেবে না। বললো, ও আচ্ছা, তাহলে এক কাজ করো না, নাটক করো না, তোমার মধ্যে না আছে সেই ব্যাপারটা। তার বললাম, নাটক আমি তো কোনোদিন করিনি, নাচতে পারি। তখন বললো যে না, রামমোহন হলে মানিকতলায় রামমোহন লাইব্রেরি ছিল তখন, সেইটা একটা হল হয়েছে, সেই হলে একটা নাটক হচ্ছে যার হিরোইন রত্না ঘোষাল। তো ওর সঙ্গে কি ঝামেলা হয়েছে, আর ডিরেক্টর হচ্ছে অমর ঘোষ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আচ্ছা। তো উনি হচ্ছেন ড্রামা সেকশনের প্রফেসর, উনি ডিরেকশন দিচ্ছেন। তো রত্না ঘোষাল করে ঝামেলা হয়েছে বলে ছেড়ে দিয়েছে, ওরা একটা নতুন মেয়ে চাইছে, তুমি যাও না, দেখা করো, হয়ে যাবে। এবার ভূত তো আমার মাথায় ঢুকে গেছে, ভালো লেগে গেছে ওটা। আমি বললাম ঠিক আছে। আমি না টুকটুক টুকটুক করে রামমোহনে দেখা করেছি গিয়ে অমর ঘোষের সঙ্গে। অমর ঘোষ হঠাৎ আমায় বললো, আমি দুর্গা সেনের কাছে গান শিখতাম, তো হঠাৎ আমাকে বললো যে তুমি গাইতে পারো? আমি বললাম হ্যাঁ। ওরা স্টেজে হারমোনিয়াম ছিল, গান গাওয়ালো, বললো দেখো রং বেরং নাটকের নাম ছিল, এটা আর করবো না, বন্ধ করে দেবো, তবে রামমোহনের জন্মতিথিতে রামমোহনের জীবনী নিয়ে একটা নাটক করছি, নতুন প্রোডাকশন, যেটা যেটাতে রামমোহনের সেকেন্ড ওয়াইফ উমা দেবী, তার চরিত্রটা দরকার যে গান গাইতে পারে। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তুমি পারবে, গান গাইতে পারো। ওইখানে আমি ওই রামমোহনের জন্মদিনে রামমোহন নাটকটা করলাম। সেইখানে এলেন রঞ্জিত মল কাঙ্কারিয়া, স্টার থিয়েটারের মালিক, আর বিজয় রায় ওনার ডান হাত ছিল, যিনি বসুমতী পত্রিকার মেন লোক ছিলেন। উনিই আমাকে অ্যাকচুয়ালি আনলেন। উনি আর রঞ্জিত মল কাঙ্কারিয়া আমার সঙ্গে দেখা করে বললেন স্টার থিয়েটারে পরের দিন সকালবেলা দেখা করতে। পরের দিন সকালবেলা আমি গেছি, ব্যাস রঞ্জিত মল কাঙ্কারিয়া বলল পরিচয় নাটক, শুভেন্দু চ্যাটার্জি আর সমিতা বিশ্বাস হিরো হিরোইন, আর সেকেন্ড লিড ভীষণ ভালো নাচে একটা দেহাতি মেয়ের রোল, সেই রোলটার জন্য আমাকে সিলেক্ট করলেন। আমি স্টার থিয়েটারে ঢুকিয়ে দিলাম নাটকে। এই জীবন আমার বদলে গেল। মার খেয়েও আমার বাড়ির লোক কিছু করতে পারলো না, আমি থিয়েটার করা শুরু করলাম। যখন জানলো যে থিয়েটারটা, হ্যাঁ, তখন আমি বললাম যে সপ্তাহে তো 3 দিন, বৃহস্পতিবার একটা শো, শনিবারে 2টো শো, রবিবারে 2টো শো। তখন ওইখানে আমাকে মৃণাল ব্যানার্জি মুখার্জি বলে একজন অ্যাক্টর ছিলেন, উনি বললেন শোন, তরুণ মজুমদার মেয়ে খুঁজছে নতুন, তো তরুণ মজুমদারের সঙ্গে তুই দেখা কর, তুই সিনেমায় চান্স পেয়ে যাবি। আমি বলছি আমি কোথায় দেখা করব? বললো NT1 স্টুডিওয়। তো আমি তো বেলগাছিয়া মিল্ক কলোনি থাকতাম, বলতো তুই মিনিতে উঠবি, ডালহাউসি নামবি, ডালহাউসির থেকে আর একটা টালিগঞ্জের মিনি ধরবি, গিয়ে নামবি, নেমে জিজ্ঞেস করবি যে NT1 স্টুডিওটা কোথায়। এবার NT1 স্টুডিওতে আমি গেলাম, ওইখানে বলবি তরুণ মজুমদারের ঘরটা কোথায়, দেখিয়ে দেবে সবাই। ওনার অফিস ঘর ছিল বড়। এবার ওনার ঘরে আমি গিয়ে দেখা করেছি ওনার সঙ্গে, আমার দিদির সঙ্গে গেছিল। আচ্ছা, দিদি থাকতেন? হ্যাঁ, দিদি ছিল সঙ্গে। এই কারণে এখন তো আর ধরে রাখতে পারলো না, সেই জন্য দিদি আসতো, কিন্তু আমার বাড়িতে যেত না। তো তখন দিদির সঙ্গে গেছি, তনুদা এটা ওটা সেটা জিজ্ঞেস করলেন, করে টোরে দাঁড় করালেন। তারপরে আমার চুল ছাড়া ছিল, দেখে না চুলটা একটু টান মেরে বললেন এটা আপনার নিজের চুল। আমার না ভীষণ বাজে লাগলো ব্যাপারটা। আমি বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছি, দিদিকে বললাম এই এত বড় নাকি ডিরেক্টর, তিনি বলছেন যে এটা আপনার নিজের চুল, চুল আবার পরের হয় নাকি?
কারণ আমার তো কোনো আইডিয়াই নেই যে false এই চুল। ফলস চুল লাগানো যায়, তখন পর্যন্ত আমরা কিছু জানি না এসবে। হ্যালো, এত বড় ডিরেক্টর এরকম কথা বললেন, কি রে বাবা, কোথায় এসে পড়লাম। একটু এগোতেই ওনার প্রোডাকশন কন্ট্রোলার সে এসে ডেকে বলল, শোনো, তোমাকে পছন্দ হয়েছে, তোমাকে পরশুদিন আসতে হবে, তোমাকে উড়িয়া ভাষা শিখতে হবে। যে ছবিটা হচ্ছে, যে চরিত্রটা তুমি করবে, সেটা উড়িয়াতে তোমাকে ডায়লগ বলতে হবে, একজন মাস্টারজি আসবেন, তার কাছ থেকে শিখতে হবে। আচ্ছা। আমি তো শুনে অবাক, আর তনুদার কাছেও আর যেতে পারছি না। এরপরে ওই দিন গেলাম, গিয়ে জানতে পারলাম যে উনি একটা প্রস্টিটিউট নিয়ে গল্প, সৌমিত্র চ্যাটার্জি আর সন্ধ্যা রায়, তাছাড়া সুলতা চৌধুরী, সবিতা বিশ্বাস, শিবানী বসু, মানে তখনকার দিনের নাম করা ক্যারেক্টার আর্টিস্ট যারা ভর্তি, সেখানে আমার একটি চরিত্র উনি দিয়েছেন। সেটা ওই মানে বিভিন্ন দেশ থেকে মেয়েরা এসে তখন প্রস্টিটিউট হয়ে যেত, হ্যাঁ, যাদের কলকাতায় সব ছিল, ওখানে নিয়ে গিয়ে এখানে কিছু কাজ বা কিছু করতে এসে। না, সেটাও শুধু না, তখন খেতে পেত না, হয়তো কি করবে, দেহ বিক্রি করে খেত। হ্যাঁ, এইভাবে একটা পাড়া, যেটা আমাদের এখনো ছিল, এখনো আছেও, সোনাগাছি তার নাম। তো সেটা সেই রকম একটা সেট তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন দেশ থেকে মেয়েরা এসে বিভিন্ন ভাষায় কথা বলে। তারা ওই সন্ধেবেলায় সেজে গুজে দাঁড়ায়, যে লোকেরা আসে তাদেরকে নিয়ে ঘরে চলে যায়। তো এইবার আমরা 3টে মেয়ে ছিলাম, পলিন চ্যাটার্জি, আমি আর একটা কি মেয়ে। আমরা হচ্ছি যারা একটু কচি, যারা একটু ভালো দেখতে, তাদের রেটটা একটু বেশি, তারা দোতলায় দাঁড়াবে, আর যারা একটু বয়স হয়ে গেছে আছে তারা একতলায়। গল্পটাই এরকম। তো এইবার আমি দোতলার, আমি সিগারেট খাই, আর যারা নিচে থাকে তারা বিড়ি খায়। তখন যাই হোক, ভীষণ চ্যালেঞ্জিং রোল। তো এইটা এখানে এত বলে তো লাভ নেই, এখানেই শেষ করতে হচ্ছে যে আমার সংসার সীমান্তে ছবি তরুণ মজুমদারের, আমি সবাইকে তাই বলি, উনি আমার গুরু। ওনার কাছ থেকে পরপর ছবি আমি করলাম, তারপরে ওটা হাতে খড়ি, মানে সিনেমার জগতে কি ওটা দিয়ে হাতে খড়ি? না, হাতে খড়ি আশার আলো হয়ে গেল, ওটা তো নামও করি না আমি। কিন্তু তরুণ মজুমদার তো প্রখ্যাত ডিরেক্টর, বিখ্যাত ডিরেক্টর, সাকসেস জার্নিটা ওখান থেকে হচ্ছে গুরু। উনি শিখিয়েছে কেমন করে তাকাতে হয়, কেমন করে ডেলিভারি দিতে হয়, কেমন করে কি করতে হয়। এখন তো গুরু নেই, ঠিক কথা। তখনকার দিনে গুরু ছিল যারা শেখাতো, যাদের যে শিক্ষাটা তরুণ আমাকে দিয়ে গেছিলেন আজ থেকে 40 বছর আগে, সেই শিক্ষাটা নিয়েই কিন্তু আমি আজও পর্যন্ত চলেছি। সুখেন দাসের সাথেও কাজ করা, সুখেন দাসের কাছ থেকে আমি শিক্ষা নিইনি, ওনাকে আমি গুরুও বলবো না, কারণ গুরু আমার তরুণ মজুমদার। হ্যাঁ, তারপরে অনেক ভালো, এমনকি অসিত সেন, যার মানে বিখ্যাত, কি বলবো, বম্বের বাংলা, তো তার ছবিটা আমার খুব ইচ্ছে ছিল যে এই রাত তোমার আমার, সুচিত্রা সেনের, এখনো লোক পাগল হয়ে যায়। তো সেই অসিত সেন আমাকে এত ভালো লেগেছিল, ওনার বম্বে থেকে এসে একটা ছবিতে উনি আমাকে একটা নাচ দিয়েছিলেন, একটা বাইজি চরিত্র, তো করেছি। আর তাছাড়া বাদ বাকি তো পীযূষ বোস, যারা তখনকার দিনে নাম করা, সকলেরই কাজ করেছি। তারপরে আমার বিয়ে হয়ে গেল। হ্যাঁ, ওই টপিকেই আসবো, যে থিয়েটার করতে করতেই মনের মানুষের সাথে আলাপ। হ্যাঁ, প্রেমটা কোথা থেকে শুরু হলো? প্রেমটা ওই স্টার থিয়েটার থেকে। আচ্ছা, আচ্ছা। ওখানে ওই রামমোহনে গান গাইতো, মানে আমার রামমোহনের ভাগনা, সে এই মামির সঙ্গে ডুয়েট গান গাইতো। তো রবীন্দ্রভারতী ড্রামা নিয়ে পড়ছে একটি ছেলে, সে হঠাৎ আমার সঙ্গে ডুয়েট গাওয়ালেন আর কি, অমর ঘোষ। তো ওই থেকেই আলাপ। সে এক্সট্রিম সাউথে, মানে এখন আমি যেখানে, আর আমি এক্সট্রিম নর্থে, আমি সাউথের কিছু চিনতাম না।
আচ্ছা। ওই কিন্তু আমাকে চিনিয়েছিল। আচ্ছা। তারপরে ও আমি পরিচয় নাটকে ঢুকলাম, হ্যাঁ। কিন্তু ও চান্স পায়নি। ও তারপরে কৃষ্ণকান্তের মিল যখন হলো, মহেন্দ্রগুপ্ত লেজেন্ড, তো উনি ওনার কৃষ্ণকান্ত সুব্রতা চ্যাটার্জি ভ্রমণ করতেন। তখন আমি ঢুকলাম যখন, ও তখন বিনোদলাল, গোবিন্দলাল হচ্ছে সতীন্দ্র ভট্টাচার্য, আর বিনোদলাল ছোট ভাই, সেটা ও করলো। ও আচ্ছা। স্টারে থাকতে থাকতে একসঙ্গে অভিনয় পরিচয় করতে তখন, করতে হ্যাঁ। হলো। তারপর বিয়ে হলো, বিয়ের পরে শ্বশুরমশাই বললেন না, তুমি বিয়ের সিনেমাটা। জন্য প্রপোজ কে করেছিল, নাকি দুই ফ্যামিলি এগিয়েছিল, অ্যারেঞ্জ ভাবে হ্যাঁ, হয়েছে? একেবারেই তাই। আচ্ছা। দুই ফ্যামিলি দেখাশোনা করে, শ্বশুর শাশুড়ি আমায় দেখতে বা নিজেরা গেছিল নিজেদের যে- মধ্যে কি এটা হয়েছিল যে হ্যাঁ আমরা বিয়ের জন্য এগোবো বা কিছু এরকম ভাবে? না না, এই এখনকারের মতো হ্যাঁ, মানে তখন সেটাই ছিল আমি না। জানতে চাইছি যে কত তখন আলাদা ওইসব ছিল। ব্যাপার ছিলই না। আচ্ছা। তখন বিয়ের কথা বলতেও লজ্জা পেতাম প্রেমিককে, হ্যাঁ, তখন একদমই অন্যরকম। তা ওই ছেলেটাই বাড়িতে বাবা মাকে বলেছিল। আচ্ছা। তখন ওরা বলেছিল ঠিক আছে, আমরা একদিন তাহলে দেখে আসি। এইবার আমার বাবা মাকে খবর দেওয়া হলো। আমার বাবা মা আমাকে যেমন কোণে দেখতে আসে সেরকম করে দেখালো, তো সেরকম হলো। তো আমাকে দেখতে গিয়ে আমার শাশুড়ি কেঁদে ফেললেন বেরোনোর সময়। তা আমার কিরকম স্ট্রাইক করলো। তা আমি আমার বরকে বললাম যে, তখন তো বর হয়নি, পরের দিন দেখা করতে গেছি। তো আমি বললাম, আচ্ছা তোমার মা আমাকে দেখে কাঁদলেন কেন? বললো ওই যে তুমি কালো তাই।